প্রথমে আমরা দেখব আমাদের কাছে কি কি ড্রাগ আছে, কি কি ড্রাগ ইউজ করা হয়। তাহলে মেইনলি 4টে গ্রুপের ড্রাগ এখানে ইউজ করা হয়। কি কি? নাম্বার 1 অ্যান্টি ডিপ্রেসেন্টস, নাম্বার 2 অ্যান্টি সাইকোটিক্স, নাম্বার 3 মুড স্টেবিলাইজার্স, নাম্বার 4 বেনজোডাইজেপিনস। ঠিক আছে, অ্যান্টি ডিপ্রেসেন্টের মধ্যে আমাদের কাছে কিছু এসএসআরআই অ্যাভেলেবেল আছে, কিছু টিসি অ্যাভেলেবেল আছে। এসএসআরআই এর মধ্যে কি কি আছে? 1 নম্বর সার্ট্রালিন 50 মিলিগ্রাম, 2 নম্বর এসচিটালোপ্রাম 10, 3 নম্বর ফ্লুঅক্সেটিন 20, আর টিসি আমরা সবাই জানি অ্যামিট্রিপ্টিলিন 25। তাহলে আমরা অলরেডি 4টে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ জেনে গেলাম, সার্ট্রালিন, এসচিটালোপ্রাম, ফ্লুঅক্সেটিন আর অ্যামিট্রিপ্টিলিন। হলো, এবার আমরা অ্যান্টিসাইকোটিক্স দেখব। অ্যান্টিসাইকোটিক্সও আবার দুরকম, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল। টিপিক্যালের মধ্যে কি আছে? হ্যালোপেরিডল 5, অ্যাটিপিক্যাল ওলানজাপিন 5। হলো, এবার মুড স্টেবিলাইজার্স। মুড স্টেবিলাইজার্স এখানে মেইনলি দুটো ড্রাগ অ্যাভেলেবল, সোডিয়াম ভ্যালপ্রয়েট 200 আর লিথিয়াম 300। আর বেনজোডাইজেপিন আমরা সবাই জানি কি কি আছে, অ্যালপ্রাজোলাম 0.25, ক্লোনাজেপাম 0.5, লোরাজেপাম 2। ঠিক আছে, সোডিয়াম ভ্যালপ্রয়েট, লিথিয়াম। তাহলে এগুলো হলো মেইনলি যে ড্রাগগুলো এখানে ইউজ করা হয়। 90% এই ড্রাগগুলো দিয়ে কভার হয়ে যাবে। এবার যেটা জানার সেটা হচ্ছে সাইকিয়াট্রিতে একটা কথা বলা হয়, স্টার্ট লো গো স্লো। আমরা সব এই ড্রাগগুলো খুব লো ডোজে স্টার্ট করব আর খুব স্লোলি স্টেপ আপ করব। হঠাৎ করে বেশি করে ডোজ দিয়ে দেবো না, আর স্টেপ আপও চট করে করবো না, বা ড্রাগ চেঞ্জও করবো না। ঠিক আছে, কারণ এই ড্রাগগুলোর প্রচুর সাইড এফেক্টস আছে, আর এগুলো প্রেগনেন্সিতেও সেফ নয়। প্রেগনেন্সিতে ইউজ করতে গেলে খুব কশাসলি আমাদের ইউজ করতে হবে। আর এই ড্রাগগুলোর ম্যাক্সিমাম প্রেগনেন্সি ক্যাটাগরি সি, আর তারপরে যা বাকি আছে সেগুলো ডি বা ক্যাটাগরি এক্স। সুতরাং ইউজ করার কোনো জায়গা বা প্রশ্নই নেই। তো ফার্স্ট ট্রাইমেস্টারে তো কোনো মতেই নয়, তারপরেও আমরা ভেরি কশাসলি ইউজ করব। ঠিক আছে, তো প্রেগনেন্সি ইউজ করলে কী কী হতে পারে, যেমন এক্সাম্পল যদি দেখি, আমরা এসএসআরআইগুলো যদি ইউজ করি তাহলে সেরোটোনিন সিনড্রোম হতে পারে বেবিতে। সোডিয়াম ভ্যালপ্রয়েট ইউজ করলে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। লিথিয়াম ইউজ করলে এপস্টেইন অ্যানোমালি হতে পারে। বেনজোডাইজেপিনস ইউজ করলে ফ্লপি বেবি সিনড্রোম। ঠিক আছে, তাই জন্য আমরা খুব কশাসলি ইউজ করব। এইবার এই যে অ্যান্টিসাইকোটিক, এরা কি করে? এরা D2কে ব্লক করে, মানে ডোপামিনকে ব্লক করে। ডোপামিনকে ব্লক করলে কি হবে? অটোমেটিক্যালি কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, দিয়ে কিছু সাইড এফেক্ট হয়, সেগুলোকে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট। তার মধ্যে যেটা মোস্ট ড্রিডেড সেটা কি? সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ডিস্টোনিয়া। এই ল্যারিঞ্জিয়াল ডিস্টোনিয়া হয় পেশেন্ট মরেও যেতে পারে। তাহলে এটাকে প্রিভেন্ট করতে গেলে আমার কী করতে হবে? এটা হচ্ছে কেন? হচ্ছে কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য। তাহলে এটা প্রিভেন্ট করতে গেলে আমার অ্যান্টিকোলিনার্জিক দিতে হবে। এবার আমরা যখনই অ্যান্টিসাইকোটিক্স ইউজ করব,
স্পেশালি যখন আমরা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করবো, যেহেতু এটা ওল্ডার জেনারেশন, D2কে এটা কমপ্লিটলি ব্লক করে, নিউয়ার জেনারেশন কমপ্লিটলি ব্লক করে না, তাহলে টিপিক্যালের মধ্যে সাইড এফেক্টটা অনেক বেশি। তাই যখনই আমরা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করবো তার সাথে সবসময় অ্যান্টিকোলিনার্জিক ইউজ করবো, অথবা অন্য কোনো গ্রুপের ড্রাগ ইউজ করতে পারি যার একটা গুড অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টি আছে। আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি প্রোমিথাজিন, বা যেটাকে বলে ফেনারগান। এই প্রোমিথাজিনের একটা ভেরি গুড অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টি আছে, দো ইট ইস এ অ্যান্টিহিস্টামিনিক, কিন্তু এর একটা গুড অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি আছে। তাই আমরা যখনই কোনো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করি তার সাথে প্রোমিথাজিন সবসময় ইউজ করতে হয়। ঠিক আছে, তো এই মোটামুটি ড্রাগগুলো গেল। এবার সাইকিয়াট্রি ওপিডিতে আমরা যত পেশেন্ট দেখি তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হেডেক। তাহলে এবার আমরা হেডেকটা একটু জেনে নিই। হেডেককে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রাইমারি হেডেক, সেকেন্ডারি হেডেক। ঠিক আছে, প্রাইমারি হেডেক মানে হচ্ছে এখানে কোনো অবভিয়াস অর্গানিক ইনভলভমেন্ট নেই, এটা একটা রিকারেন্ট বিনাইন নন অর্গানিক হেডেক। আর সেকেন্ডারিতে একটা অবভিয়াস অর্গানিক কজ থাকবে, যেমন ইনফেকশন, ট্রমা, টিউমার। ঠিক আছে, তো একটা কজ থাকবে। আর প্রাইমারিটা তাহলে কি? প্রাইমারির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে টেনশন টাইপ হেডেক, নাম্বার 2 মাইগ্রেন, নাম্বার 3 ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজিয়া। ঠিক আছে, তো এদের মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট টিটিএইচ আর মাইগ্রেন। বাকি সেকেন্ডারি যেগুলো আছে সেগুলো রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ট্রিট করবে। আর টিএসসি ভেরি 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 আনকমন, তো সেটা দরকার নেই। আমরা আপাতত টিটিএইচ আর মাইগ্রেন জানবো। তাহলে টিটিএইচটা কি? টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেকটা ফিমেলদের ক্ষেত্রে মাছ 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 মোর কমন দ্যান মেলস। আর কোন ফিমেল? এই সেই 30 to 40 বা মিডিল এজ যে ফিমেল আছে তাদের ক্ষেত্রে এই এজ গ্রুপের মধ্যে মোস্টলি হয়। তো এর নাম টেনশন টাইপ কেন? মনে হবে মাথায় একটা টেনশন ব্যান্ড লাগানো আছে। ঠিক আছে, এই টেনশন ব্যান্ডটা লাগানো আছে, এটা স্কুইজ করছে, দিয়ে সে একটা স্কুইজিং হেডেক হচ্ছে। মনে হয় মাথায় একটা টেনশন ব্যান্ড পরানো আছে, সেই ব্যান্ডটা কেউ স্কুইজ করছে দিয়ে ব্যথা হচ্ছে, তাহলে এটা একটা স্কুইজিং হেডেক। আর এটা কি? এটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস হেডেক। কোনো ফোটোফোবিয়া, ফোনোফোবিয়া, নজিয়া, ভমিটিং এসব কিছুই থাকবে না। ঠিক আছে, ফোটোফোবিয়া থাকবে না, ফোনোফোবিয়া থাকবে না, নজিয়া ভমিটিং থাকবে না, মুভমেন্টে অ্যাগ্রিভেশন হবে না, ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে না, নো aggravation with movement, no hamper of daily activity। পেইনটা থাকবে ঠিকই, এটা কন্টিনিউয়াস পেইন সবসময় থাকবে, কিন্তু তার জন্য ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে না। সে স্কুলেও যেতে পারবে, কাজেও যেতে পারবে, সবই করতে পারবে, কিন্তু তার সাথে ব্যথাটা থেকেই যাবে। আরেকটা জিনিস যেটা হয়, অনেক সময় অ্যাসোসিয়েটেড একটা ডিপ্রেশন বা ইনসমনিয়া থাকে। ঠিক আছে, তাহলে এই টেনশন টাইপ হেডেক আমরা এইভাবে ডায়াগনোসিস করব। এবার এর ম্যানেজমেন্ট কী করব? ম্যানেজমেন্ট তেমন কিছু করার নেই, আমরা একে সিম্পলি এনসাইজ দিলাম। আর এর সাথে বললাম অ্যাসোসিয়েটেড একটা ডিপ্রেশন মতো থাকতে পারে, তাহলে একটা অ্যামিটিপ্টিলিন দেবো। আর কি দেবো? আর ইনসমনিয়া যদি থাকে অ্যালপ্রাজোলাম দেবো। ঠিক আছে, এই হলো আমার টেনশন টাইপ হেডেকের ট্রিটমেন্ট। ভেরি সিম্পল, কিচ্ছু করার নেই। হলো।
এইবার আমার নেক্সট আসছে মাইগ্রেন। মাইগ্রেনকে যদি আমরা ভাগ করি দু রকম হতে পারে, একটা কমন মাইগ্রেন, একটা ক্লাসিক্যাল। কমনটা 80%, ক্লাসিক্যাল 20%। ক্লাসিক্যাল ফিচার্স কি, সেই অরা, ঠিক আছে, চোখের সামনে অরা দেখতে পাবে, এটা দিয়ে ক্লাসিক্যাল। তো এগুলো পাওয়া যায় না, এগুলো অত দেখে লাভ নেই। এবার একে আমরা ডায়াগনোস কী করে করবো, টিটিএইচ এর থেকে কী করে আলাদা করব। তো এখানে যেটা দেখার, আগেবার আমরা বলেছিলাম টিটিএইচ কন্টিনিউয়াস পেইন, মাইগ্রেন তাহলে এপিসোডিক, ছেড়ে ছেড়ে হবে, হলো। টিটিএইচ আমরা বলেছিলাম স্কুইজিং পেইন, এখানে থ্রবিং, মানে দপদপ করে ব্যথা করবে, থ্রবিং পেইন, ঠিক আছে। ওখানে কোনো ফোনোফোবিয়া ছিল না, এখানে ফোনোফোবিয়া, নজিয়া, ভমিটিং, সব কিছু থাকবে। তাছাড়া কি হবে, অ্যাগ্রাভেটেড বাই মুভমেন্টে অ্যাগ্রাভেটেড হবে। আর কি হবে, আর আমরা ওখানে বলেছিলাম যে পেশেন্টের কন্টিনিউয়াস পেইন থাকলেও ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে না, কিন্তু মাইগ্রেনে ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে, ঠিক আছে। তাহলে এই দিয়ে আমরা মাইগ্রেনকে টিটিএস থেকে আলাদা করতে পারি। আর মাইগ্রেনে যদি আমরা ভালো করে হিস্ট্রি নিই তাহলে দেখব এই ব্যথার শুরুটা হয়েছিল পিউবার্টির সময়, সেই হরমোনাল ডিসব্যালেন্সের সময়। তারপর থেকে আস্তে আস্তে ইন্টেন্সিটি, ডিউরেশন, তারপরে কি বলবো ফ্রিকোয়েন্সি, সব বাড়তে বাড়তে বেড়েই চলছে, ঠিক আছে। আর কিছু যদি আমরা ফ্যাক্টর দেখি, কিছু ট্রিগারিং ফ্যাক্টরও আমরা খুঁজে বার করতে পারবো। যেমন ট্রিগারিং কি, যেমন অ্যালকোহল, স্ট্রেস, মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, এগুলো ট্রিগারিং ফ্যাক্টর, এগুলো এই মাইগ্রেনকে ট্রিগার করে, হলো। এবার আমরা ম্যানেজমেন্ট দেখব। ম্যানেজমেন্ট দেখতে গেলে তার আগে এক লাইনে প্যাথোফিজিওলজি কি, ভেসো কনস্ট্রিকশন ফলোড বাই ভেসো ডাইলেটেশন। তাহলে মাইগ্রেনটা কীভাবে হচ্ছে, একটা ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, দিয়ে একটা ভেসো ডাইলেটেশন হচ্ছে, দিয়ে মাইগ্রেনটা হচ্ছে। তাহলে আমরা যদি কাউকে প্রিভেন্ট করতে চাই মাইগ্রেন, তাহলে আমরা ভেসো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করতে হবে। তাহলে আমি কী দেবো, ভেসো ডাইলেটার, ঠিক আছে। আর যদি একটা অ্যাকিউট কেউ মাইগ্রেন নিয়ে আসে, তার অলরেডি ভেসো ডাইলেটেশন হয়ে আছে, তখন আমরা কী দেবো, তখন আমরা দেবো ভেসো কনস্ট্রিক্টর, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে দেখতে হয়। প্রোফাইল্যাক্সিসে আমরা ভেসো ডাইলেটার দিচ্ছি, আর অ্যাকিউট ম্যানেজমেন্টে ভেসো কনস্ট্রিক্টর দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ম্যানেজমেন্ট দেখি। ম্যানেজমেন্ট কী করে করব, যদি কেউ আমার কাছে নিয়ে আসে, এখন তার ব্যথাটা আছে, তাহলে যদি মাইল্ড থাকে তাহলে আমাদের তেমন কিছু করার দরকার নেই, এনসাইডস দিলাম। তার সাথে বলছিলাম নজিয়া ভমিটিং থাকে, তাহলে একটা অ্যান্টি এমেটিক দেবো, এতে করে কমে যাবে। এবার যদি মডারেট পেইন নিয়ে আসে, মডারেট পেইন থাকলে আমরা তখন কী করব, মডারেট পেইন থাকলে আমরা ট্রিপটান দেবো, ওরাল ট্রিপটান, কি রিজাট্রিপটান, এলিট্রিপটান, ঠিক আছে। আর যদি সিভিয়ার হয় তখন ইনজেকশন সুমাট্রিপটান 6 মিলিগ্রাম সাবকিউটেনিয়াস স্ট্যাট, হলো। এই হলো অ্যাকিউট কন্ডিশনের ম্যানেজমেন্ট। এবার প্রোফাইল্যাক্সিস, তাহলে এখানে আমরা সব যে টিপটানগুলো, এগুলো ভেসো কনস্ট্রিক্টর, তাহলে ভেসো কনস্ট্রিক্টর ইউজ করলাম অ্যাকিউট কন্ডিশনে। এবার যখন প্রোফাইল্যাক্সিসের জন্য আসবে তখন আমরা ভেসো ডাইলেটর ইউজ করব। তাহলে প্রোফাইল্যাক্সিস, এবার আমাদের প্রোফাইল্যাক্সিস,
প্রোফাইল অ্যাক্সিসে তাহলে ফার্স্ট লাইন কি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইনে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে প্রোপ্রানল 40 মিলিগ্রাম, ঠিক আছে, তার সাথে অ্যামিট্রিপটিলিন। এবার যদি অ্যাসোসিয়েটেড ইনসমনিয়া থাকে, অ্যাসোসিয়েটেড নজিয়া ভমিটিং থাকে, সেগুলো আমরা সেরকম অ্যান্টিএমিটিক দেবো। বা যদি ইনসমনিয়া থাকে তাহলে আমরা অ্যালপ্রাজোলাম দিলাম, অথবা পেইনের জন্য আমরা এনসাইডস দিলাম, ঠিক আছে, কখনো হলে। তো এগুলো করতে হবে, সেগুলো আমি এখন বলছি না, সেগুলো দিয়ে দিতে হবে। তো মেইনলি যে ড্রাগগুলো দিতে হবে প্রোফাইলাক্সিসের জন্য সেগুলো, তাহলে ফার্স্ট লাইন হচ্ছে প্রোপ্রানল, অ্যামিট্রিপটিলিন, ঠিক আছে, অ্যামিট্রিপটিলিন 25। সেকেন্ড লাইনে আমরা কি ইউজ করবো? সেকেন্ড লাইনে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট 200, হলো। আর একটা জিনিস ইউজ করতে পারি, ভেনলাফ্যাক্সিন। ভেনলাফ্যাক্সিনটা কি? ভেনলাফ্যাক্সিনটা হচ্ছে SNRI, সেরিটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর, মানে ডুয়াল অ্যাক্টিন। সেরিটোনিন নরএপিনেফ্রিন দুটোর উপরই কাজ করছে, তাহলে এটা আমরা দিতে পারি। আর থার্ড লাইনে আমাদের কাছে আছে ফ্লুনারিজিন 10 মিলিগ্রাম, এটা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে। যখন কোনোটাই হবে না, থার্ড লাইনে আমরা ফ্লুনারিজিন দেবো। তাহলে আমরা প্রথমে প্রোপ্রানল দিলাম, অ্যামিট্রিপটিলিন সাথে দিলাম, তারপরে না হলে সোডিয়াম ভ্যালপ্রয়েট বা ভেনলাফ্যাক্সিন ইউজ করবো, শেষে ফ্লুনারিজিন। তাহলে এই আমাদের হেডেকের ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবার আমরা প্রপার সাইকিয়াট্রিতে যাব। তাহলে প্রথমেই আসবে মুড রিলেটেড ডিসঅর্ডার, ঠিক আছে। এইটা ধরছি আমরা মুডের বেস লাইন, নর্মাল বেস লাইন, ঠিক আছে। তাহলে নর্মাল মানে ইউ, মুড মানে থাইমিয়া। তাহলে এই নর্মাল বেস লাইন দিয়ে আমরা যারা আছি আমরা সবাই ইউথাইমিক, আমাদের মুডটা ইউথাইমিয়া, ঠিক আছে। এইবার যদি কখনো বেস লাইনের নিচে নেমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিপ্রেশন, যদি কখনো ওপরে উঠে যায় সেটাকে আমরা বলবো এলিভেটেড মুড, ঠিক আছে। সেগুলোতে আমরা পরে আসবো। এইবার কারো কারো ক্ষেত্রে কি হয়, তাদের মুডটা ঠিক ডিপ্রেশন নয়, কিন্তু সব সময় এই বেস লাইনের ঠিক একটু নিচ দিয়ে যাবে সারা বছর এই একটু একটু করে নিচ দিয়ে যাবে। তাহলে এদেরকে আমরা কি বলবো? ডিস মানে অ্যাবনর্মাল, থাইমিয়া মানে মুড, তাহলে ডিসথাইমিয়া। এদেরকে আমরা কি বলবো? এই কন্ডিশনটাকে আমরা বলবো ডিসথাইমিয়া, আর পেশেন্টগুলোকে বলবো ডিসথাইমিক, হলো। এইবার একটা যদি এরকম একটা পেশেন্ট, সে হচ্ছে ডিসথাইমিয়া, তার ডিপ্রেশন নেই কিন্তু সে ডিসথাইমিক, তারও তো কোনো কারণে ডিপ্রেশন হতে পারে। এটা ডিসথাইমিক মানুষের ডিপ্রেশন হচ্ছে, তার মানে কি আগের থেকে সে অলরেডি একটা ডিসথাইমিক, আবার ডিপ্রেশন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো ডাবল ডিপ্রেশন, ঠিক আছে। এবার আমরা ডিপ্রেশন কি করে ডায়াগনোসিস করব, তার আগে আরেকটা জিনিস বলিনি। এইবার এরমটা হলো, তো এবার আরেকটা জিনিস এখানে হতে পারে, কারো কারো ক্ষেত্রে মুখটা ঠিক একটু কখনো উপর দিয়ে যাবে, আবার একটু নিচ দিয়ে, আবার একটু মুখটা এলিভেটেড হলো, আবার নিচ দিয়ে যাবে, খুব বেশি এলিভেটেড হবে না, ডিপ্রেশন হবে না, এরকম করে একটা সাইকেল করতে থাকবে। তাই কারো যদি এরকম সাইকেল করতে থাকে সেটাকে আমরা বলবো সাইক্লো, মানে সাইকেল করছে, আর মুড মানে থাইমিয়া। তাহলে আমরা দেখলাম নর্মাল ইউথাইমিয়া, তারপরে সাইক্লোথাইমিয়া, আর ডিসথাইমিয়ার সাথে যদি ডিপ্রেশন হয় সেটা হচ্ছে ডাবল ডিপ্রেশন, ঠিক আছে, হলো। এবার আমরা কি করে ডায়াগনোসিস করব ডিপ্রেশনের? ডিপ্রেশন ডায়াগনোসিস করতে গেলে ডিউরেশন মোর দেন 2 উইকস হতে হবে, ঠিক আছে। মন খারাপ সবারই হয়, একদিন দুদিন কোনো ব্যাপার না, যদি দু সপ্তাহের বেশি হয় তাহলে সেটা ডিপ্রেশন। এবার কী কী ক্রাইটেরিয়া আমরা আছে, কী কী ক্লিনিক্যাল ফিচার্স পাবো? ডিক্রিজড মুড, মুড সবসময় ডিক্রিজ থাকবে, ডিক্রিজড এনার্জি, ডিক্রিজড ইন্টারেস্ট, ডিক্রিজড লিবিডো, ডিক্রিজড অ্যাপেটাইট। অ্যাপেটাইট ডিক্রিজ হলে কি হবে? ওয়েট লস। আরেকটা জিনিস কি হবে? ডিক্রিজড স্লিপ। ডিক্রিজ স্লিপ মানে কি?
ইনসমনিয়া। ঠিক আছে, এর কীরকম ইনসমনিয়া হবে? এটা হচ্ছে ঠিক ভোরবেলা ঘুম ভেঙে যাবে, তাহলে টার্মিনাল, ঘুমের শেষ দিকে, টার্মিনাল ইনসমনিয়া। এটা একটা টিপিক্যাল ফিচার। পেশেন্ট এসে সুন্দরভাবে বলে সকালবেলা ঘুম ভেঙে যায় 3-4টের সময়, আর সে ঘুমোতে পারে না, সারাক্ষণ শুয়ে থাকে, দিয়ে খুব অস্বস্তিকর। তাহলে এগুলো ডিপ্রেশনের ফিচার্স। এবার ট্রিটমেন্ট তো কি, একটা পুরো ক্লাস আছে এর আগে, এসএসআরআইস। ঠিক আছে, আমরা যে কোনো এক্সারসাইজ ট্রাই করতে পারি, ফ্লোক্সেটিন, সার্ট্রালিন, এসিটালোপ্রাম, ইউজুয়ালি লো ডোজ দিয়ে আমরা শুরু করবো। এবার এসএসআরআইগুলো দেওয়ার একটা নিয়ম যেটা হচ্ছে, এসএসআরআইগুলো কী হয়, হঠাৎ করে সেরোটোনিনের লেভেল বাড়বে, তো এটা যদি আমরা রাত করে দিই তাহলে রাতেরবেলা পেশেন্টের ঘুমাতে শুরুতে একটা ইনসমনিয়া হবে। এই ওষুধগুলো টেক ওভার করতে 6 সপ্তাহ সময় লেগে যায়। তাই জন্য আমরা ইউজুয়ালি এসএসআরআই ডোজ সবসময় দিনের বেলা দিই, ডে টাইম। ঠিক আছে, যাতে স্লিপ ডিস্টারবেন্স না হয়। এই গেল ডিপ্রেশন। এবার আমরা আসবো নেক্সট কন্ডিশন। আমরা তো এই মোডগুলো দেখছিলাম। এইবার ডিপ্রেশনটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, আবার এলিভেটেডটাও হতে পারে, এরকম একটু এলিভেটেড, আর একটু বেশি এলিভেটেড, আর একটু বেশি এলিভেটেড। এটাকে আমরা বলবো এক্সট্যাসি, এটাকে আমরা বলবো ম্যানিয়া, এটাকে আমরা বলবো হাইপোম্যানিয়া। ঠিক আছে, এইবার এই দুটো জিনিস যদি সেম পেশেন্টের মধ্যে হয় তাহলে কী হবে, দুটো পোল তৈরি হচ্ছে, একটা আপার পোল, একটা লোয়ার পোল, একটা পোল, দুটো পোল, তাহলে কি বলবো, বাই পোলার। এইবার এর একটা নাম, সেটা বিপিএডি, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। অ্যাফেক্টিভ মানে, অ্যাফেক্ট মানে মুডের একটা ক্রস সেকশনাল ভার্সন। মুড একটা লং টাইমের বোঝায়, যে সারাদিনে আমার কেমন লাগছে, বা 2-4 দিনে। অ্যাফেক্ট মানে ইমিডিয়েট এই সময় আমার কেমন লাগছে, তাই জন্য এটাকে বলা হয় বাইপোলার। দুটো পোল তৈরি হচ্ছে, অ্যাফেক্টের কন্ডিশন, তাই অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বিপি, এই দুটো পোল তৈরি হলো। এবার তাহলে বাইপোলার আমরা যদি ভাগ করি 3 রকম হতে পারে, বাইপোলার 1, বাইপোলার 2, বাইপোলার 3। বাইপোলার 1টা কি, বাইপোলার 1 মানে অ্যাসোসিয়েটেড একটা ম্যানিয়া থাকবে, ম্যানিয়া প্লাস হাইপোম্যানিয়া, ম্যানিয়া প্লাস ডিপ্রেশন, অর ম্যানিয়া অ্যালোন, সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 হচ্ছে ম্যানিয়া অবধিই যাবে না, ম্যাক্সিমাম হাইপোম্যানিয়া। তাহলে হাইপোম্যানিয়া প্লাস ডিপ্রেশন হচ্ছে বাইপোলার টাইপ 2, আর টাইপ 3 হচ্ছে আয়াপ্টোজেনিক। একটা পেশেন্ট আছে, সে আমার কাছে এরকম ডিপ্রেশন নিয়ে এসছে, তার এরকম ডিপ্রেশন আছে, আমি তাকে অ্যান্টি ডিপ্রেশনস দিলাম, দিয়ে কী হলো, তার মুডটা উল্টে গিয়ে এলিভেটেড হয়ে গেল। তাহলে কি, একটা আয়াট্রোজেনিক্যাল একটা বাইপোলার হলো, ফিজিশিয়ান ইন্ডিউসড, তাহলে এটা হচ্ছে আয়াট্রোজেনিক। টাইপ 3টা আয়াট্রোজেনিক, এটা বাইপোলার ডিসঅর্ডার। এবার বাইপোলার আমরা ম্যানেজমেন্ট কী করে করবো? একটা বাইপোলার পেশেন্ট আমার কাছে 2 রকম সময় আসতে পারে। এক, এই সময় সে এলিভেটেড আছে, অথবা এই সময় সে ডিপ্রেসড আছে। এবারে টিপিক্যালি হিস্ট্রি কী দেবে? বাড়ির লোক এসে কখনোই বলবে না মাঝে 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 পাগল হয়ে যায়, ভাঙচুর করে, বেশি কথা বলে, আর মাঝে মাঝে চুপচাপ হয়ে যায়, ডিপ্রেশন হয়ে যায়। বাড়ির লোকে ডিপ্রেশনের হিস্ট্রিটা দেবে না, সে শুধু এলিভেটেড মোডে হিস্ট্রিটা দেবে, কারণ বাড়িতে যখন ও ডিপ্রেসড হয়ে যাবে সেটা বাড়ির লোকের কাছে ম্যাটার করে না। বাড়ির লোকের কাছে ম্যাটার করে এই এলিভেটেড মুডটা, সেটাও দেখতে পায়। যখন ডিপ্রেসড হয়ে যায় তখন খুব ভালো আছে। তাহলে আমরা হিস্ট্রি নেওয়ার সময় দেখবো যে এটা এপিসোডিক কি কন্টিনিউয়াস, এই যে এর সাইকোসিসের এপিসোডটা সেটা কন্টিনিউয়াসলি থাকে না ছেড়ে যায়, আবার মাঝে মাঝে হয়, সেরকম ব্যাপার। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস, যদি ওরকম ছেড়ে ছেড়ে গিয়ে হয় তাহলে সেটা আমার বাইপোলার। দুটো বলে লোয়ার পোলে হিস্ট্রি পেশেন্ট দিতে পারবে না। এখানে আরেকটা টার্ম, যেটা যদি কোনো পেশেন্টের বছরে 4 বারের বেশি এরকম চেঞ্জ হয় মুডের, তখন সেটাকে আমরা বলবো র্যাপিড সাইক্লিং ডিসঅর্ডার। মুডের র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, মোর দেন 4 times per year।
ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে র্যাপিড সাইক্লিক ডিসঅর্ডার। এবার আমরা যাই বাইপোলার ট্রিটমেন্টে। তাহলে আমি কী বললাম, একটা পেশেন্ট একটা এলিভেটেড মুডে আসতে পারে, একটা ডিপ্রেসড মুডে আসতে পারে। এইবার আমি এলিভেটেড মুডে থাকলে কী করবো, অ্যান্টিসাইকোটিক্স দেবো, ডিপ্রেস থাকলে অ্যান্টি ডিপ্রেসেন্টস দেবো। ঠিক আছে, কিন্তু এই পেশেন্টগুলো তো অলরেডি ভালনারেবল, ওদের নিজের মুডে একবার বেড়ে যায় একবার কমে যায়। ঠিক আছে, আমি যদি অ্যান্টিসাইকোটিক দিই এবার কমে গিয়ে ডিপ্রেশন হয়ে যাবে, অ্যান্টি ডিপ্রেশন দিলে বেড়ে গিয়ে আবার ম্যানিয়া হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, এখানে একটা আমরা মুড স্টেবিলাইজারের কভারেজ দেবো। কী দেবো, সোডিয়াম ভ্যালপ্রয়েট অথবা লিথিয়ামের একটা কভারেজ দেবো। ঠিক আছে, এইটার আন্ডার এটার কভারে এরপরে আমরা অ্যান্টিসাইকোটিক দেবো বা অ্যান্টি ডিপ্রেশন দেবো। তাহলে মুখটা বেস লাইনে ফিক্স করবে, বেস লাইনের উপরে উঠে যাবে না বা নিচে নেমে যাবে না। তো ট্রিটমেন্ট রেজিমেন্টটা কীরকম হবে, ট্রিটমেন্ট রেজিমেন্টটা হচ্ছে আমরা প্রথমে পিপিএডি ম্যানেজমেন্ট, প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা লিথিয়াম দিচ্ছি, লিথিয়াম 300 এটা দিলাম। তারপরে আমরা কী দেবো, তারপরে আমরা একটা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক দেবো। কারণ আমি বললাম বেশিরভাগ সময় পেশেন্টকে এলিভেটেড মুডে নিয়ে আসবে, ডিপ্রেস মুডে বাড়ির লোক কখনো নিয়ে আসে না, আমার কাছে যেগুলো নিয়ে আসবে সব সেগুলো এলিভেটেড মুডে থাকবে। তাহলে আমরা একটা অ্যান্টিসাইকোটিক দেবো, আমরা প্রেফার করবো অ্যাটিপিক্যাল, তার মানে ওলানজাপিন, ওলানজাপিন 5 এটা আমরা দিলাম। আর কি দেবো, আর একটা আমরা ক্লোনাজেপাম বা অ্যালপ্রাজোলাম দেবো, ক্লোনাজেপাম 0.5। অ্যাকচুয়ালি লিথিয়াম প্রোফাইল্যাক্সিসের জন্য ড্রাগ অফ চয়েস, কারণ লিথিয়াম মুডটাকে স্টেবল করবে। কিন্তু যখন একটা অ্যাকিউট কন্ডিশনে পেশেন্ট আসবে এলিভেটেড মুড নিয়ে, সেই সময় লিথিয়াম ইমিডিয়েটলি অ্যাক্ট করতে পারবে না, লিথিয়ামের টেক ওভার করলে অ্যাটলিস্ট 2 উইকস সময় লাগবে সিস্টেমে। ঠিক আছে, তাহলে আমরা ওই জন্য শুরুতে কন্ট্রোল করার জন্য অ্যান্টিসাইকোটিক দেবো আর ক্লোনাজেপাম দেবো সিডেটিভ। এই রেজিমেন্টটা আমরা 2 মান্থ কন্টিনিউ করবো। হলো, 2 মাস পরে আমরা শুধু লিথিয়াম লাইফ লং প্রোফাইল্যাক্সিস। ঠিক আছে, তো এই গেল বাইপোলারের ম্যানেজমেন্ট। আর যদি ওই যেটা বললাম র্যাপিড সাইক্লিং ডিসঅর্ডার যখন থাকবে, সেক্ষেত্রে আমরা লিথিয়ামের জায়গায় প্রেফার করব সোডিয়াম ভ্যালপ্রয়েট। হলো, এই আমাদের বাইপোলার রিলেটেড ডিসঅর্ডার। তাহলে এবার আমরা আসি স্ট্রেসে। স্ট্রেস সবারই হয়, তাই তো, কম বেশি। এবার স্ট্রেস হলে, ধর কারো খুব একটা স্ট্রেস হচ্ছে, স্পেশালি ইন্ডিয়ান সেট আপে, সে যদি তার বাড়িতে বলে আমার খুব স্ট্রেস হচ্ছে, আমার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, নিয়ে যাবে কখনো না, কখনোই না। আরও উল্টো কী রিয়াকশান হবে বলা মুশকিল। তো সেক্ষেত্রে তো আমাদের স্ট্রেসটা তো জমতে থাকছে 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 আস্তে আস্তে স্ট্রেসটা বাড়ছে। এইবার সে কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি সে কী করবে, স্ট্রেসটাকে কিছু বডলি কমপ্লেইনে কনভার্ট করবে। কারণ সে জানে, কারণ আমাদের যদি শরীরে কোনো খারাপ হয়, পেট ব্যথা মাথা ব্যথা যাই হোক, শরীরে কোনো সমস্যা হলে আমরা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাই, কিন্তু মানসিক কোনো সমস্যার জন্য যাই না। তাহলে স্ট্রেসটাকে সে কনভার্ট করে দেবে কিছু সোমাটিক কমপ্লেইনে, সেটাকে আমরা বলবো সোমাটোফর্ম ডিসঅর্ডার। ঠিক আছে, কিছু নন স্পেসিফিক বডিলি কমপ্লেন নিয়ে আসবে, ইউজুয়ালি মাল্টি সিস্টেম কমপ্লেন, বলা হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাতে তাদের সমস্যা থাকে, এবং কিছু লিড দেওয়া হলে তার সেটাতেও সমস্যা। যেমন তুই বলছিস কি পেট ব্যথা করছে, হ্যাঁ হ্যাঁ করছে। ঠিক আছে, তাহলে এটা সোমাটোফর্ম ডিসঅর্ডার, এটাকে বলে সিমটম অ্যাংজাইটি ডিসঅর্ডার। সে সিমটমসের পর সিমটমস দেবে, পেট ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা বুক জ্বালা করছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব বলতেই থাকবে। তাহলে সেটা হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। হলো, এবার এর খুব কাছাকাছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। এখানে ছিল সিমটম অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াসিসটা কি, এখানে হচ্ছে ইলনেস অ্যাংজাইটি। মানে এ ইলনেস বলতে পারছি না, সিমটমস বলছে, মাথা ব্যথা পা ব্যথা পেটে ব্যথা, ঠিক আছে, এসব বলবে। আর হাইপোকন্ড্রিয়াসিস একটু হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসে দেখা যায়, এ ডাইরেক্ট এসে
ইলনেস সম্পর্কে বলবে, যে ইলনেসটা জানে সে ডাইরেক্ট এসে বলবে আমার জন্ডিস হয়েছে, আমার ব্রেন টিউমার হয়েছে, ঠিক আছে, আমার এইচআইভি হয়েছে, আপনি ট্রিটমেন্ট করুন। ডাইরেক্ট এসে সে ডায়াগনোসিস বলবে। যতক্ষণ না তার সেটা ট্রিটমেন্ট হচ্ছে ততক্ষণ সে স্যাটিসফাইড হবে না। তাহলে কাছাকাছি হাইপোকন্ড্রিয়াসিস। এবার এর কাছাকাছি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার। ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার, ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডারটা কি? এটা হচ্ছে মিমিকিং এ কন্ডিশন উইদাউট এনি বেনিফিট, উইদাউট এনি গেইন। ওর কোনো লাভ নেই করে, শুধু শুধু একটা কন্ডিশনকে মিমিক করে যাচ্ছে শুধুমাত্র মেডিকেল জিনিসের জন্য। এই যেমন এসে বলবে ডাক্তারবাবু আমার মাথা ঘুরছে, আমি চোখে কম দেখতে পাচ্ছি, আমার বমি হচ্ছে, আমার খুব মাথা ব্যথা করছে, আমার খিঁচুনি হচ্ছে। তুই তো কিছু একটা ভাবতে বাধ্য, একে তুই একটা সিটি স্ক্যান একটা এমআরআই দিতে বাধ্য, ঠিক আছে, এমনভাবে এসে মিমিক করবে। ইভেন এদের ক্ষেত্রে আগে কী হতো, আগে যখন আমাদের ক্ষেত্রে ইনভেস্টিগেশনগুলো অত বেশি ভালো ছিল না, সেই সময় এসে সে এমনভাবে অ্যাপেন্ডিসাইটিসকে মিমিক করতো যে যে মানে তখন তো আর অত ইনভেস্টিগেশন ছিল না, তো সার্জেন তো সে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতো না, ঠিক এটা অ্যাপেন্ডিসাইটিস দিয়ে সে পেট খুলে দেখা গেল কিছুই নেই। দিয়ে এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে গ্রিড অ্যাবডোমেন মানে একটা জিনিস দেখা যায়, অ্যাবডোমেন এদের অ্যাবডোমেনের এক্সামিনেশন করলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস সার্জিক্যাল কাট মার্ক দেখতে পাওয়া যায়। আর কি হয় এদের ক্ষেত্রে, একটা টার্ম হয় প্যারেগ্রিনেশন। প্যারেগ্রিনেশন কি, সে অনেক দূর দূর করে চলে যাবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, সে কলকাতা, মুম্বাই, চেন্নাই দিয়ে আমাদের এখানে দেখবে চলে আসে অনেকে, সেই কোথার থেকে শিলিগুড়ি থেকে কোথার থেকে এসে বলবে 100-200 কিলোমিটার দূর থেকে এলাম, আপনি ট্রিটমেন্ট করুন। দিয়ে সেখানে গিয়ে একটা হয়তো পেন 40 দিয়ে দিল, এর স্যাটিসফাইড, দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আরেকটা জিনিস এদের বলা হয়, সেটা হচ্ছে ডক্টর শপার্স। আমরা যেমন শপিং করে ঘুরে ঘুরে বেড়াই দোকানে দোকানে, এরকম ডাক্তারের কাছে ঘুরে বেড়াবে, তাহলে এরা ডক্টর শপার্স। আর এদের কাছে ইনভেস্টিগেশনের প্রেসক্রিপশনের পুরো বান্ডেল থাকবে, সব নিয়ে চলে আসবে, ঠিক আছে। এইবার এসব করে করেও যখন হলো না, নিজের জন্য কেউ রেসপন্স দিল না, কোনো মেডিকেল অ্যাটেনশন পেলো না, সে এরপরে তার নিজের যে চাইল্ড আছে, নিজের যে বাচ্চা, তাকে নিয়ে আসবে। সেই বাচ্চাকে দিয়ে এসে এক একবার এক এক রকম কমপ্লেন করবে, আমার বাচ্চার এই হচ্ছে, আমার এই সেই হচ্ছে সেই হচ্ছে, এরকম, ঠিক আছে। তাহলে নিজে যেগুলো হলো না, তাহলে এবার বাচ্চাকে দিয়ে করছে, তাহলে সেটা কি প্রক্সি। এটাকে বলবো আমরা ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার বাই প্রক্সি। সে একটা প্রক্সি নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে মিমিকিং এ মেডিকেল কন্ডিশন উইদাউট এনি অবভিয়াস রিজন, কোনো রিজন ছাড়াই মিমিক করছে, এটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার। এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে ম্যানচাউসেন সিনড্রোম। তাহলে এরা কোনো রিজন ছাড়াই মিমিক করছে। কোনো রিজনের জন্য যদি মিমিক করতো, সেটাকে আমরা বলবো ম্যালিঙ্গারিং। যেমন কেউ যদি অসুস্থতা মিমিক করে ছুটি পায়, অফিস যেতে না হয়, সেটা একটা ম্যালিঙ্গারিং, ঠিক আছে। কিন্তু এটা ম্যালিঙ্গারিং নয়, এরা জাস্ট মেডিকেল একটা অ্যাটেনশন চায়, অ্যাটেনশন সিকার, সেটা হচ্ছে ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার। যাই হোক গেল, এরপরে আসবে কনভার্সন ডিসঅর্ডার। এটা স্ট্রেসটাকে এরা কী করে, স্ট্রেস থেকে কিছু মোটর প্লাস সেন্সারি কমপ্লেইনে কনভার্ট করে, ঠিক আছে। বিজার একটা কন্ডিশন নিয়ে আসবে, পেশেন্ট ট্রলিতে করে নিয়ে আসছে, হঠাৎ করে সে ট্রলি থেকে নেমে বেডে গিয়ে শুয়ে পড়ে আবার প্যারালাইজড হয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এইবার আমরা কি করে কনফার্ম করব একটা প্যারালাইজড পেশেন্টের সাথে কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টকে কী করে আলাদা করব? একটা টেস্ট আছে, সেটা হচ্ছে হুভারস টেস্ট। আমরা কি করব, পেশেন্টের যে প্যারালাইজড পা, সে পায়ের তলায় একটা হাত রাখবো, ঠিক আছে, দিয়ে বলবো তার ভালো পাটাকে লিফট করতে, ঠিক আছে। আমরা প্যারালাইজড পায়ের তলায় হাত দিলাম, যেই পাটা ঠিক আছে সেই পাটাকে তুলতে বলবো। এইবার যদি যেই পায়ের তলায় আমরা হাত দিয়ে রেখেছি সেটা যদি ফেক হয়, তাহলে সে যখন ভালো পাটা তুলবে, এই পায়ের তলায় তাকে প্রেশার দিতেই হবে, নাহলে তুলতে পারবে না। আর যদি সত্যি প্যারালাইজড হয়, তাহলে তো কোনো প্রেশার আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে হুভারস টেস্ট। আরেকটা হচ্ছে প্রোনেটার ড্রিফট হয়।
প্রোনেটার ড্রিফট কি? প্রোনেটার ড্রিফট হচ্ছে আমরা পেশেন্টের হাতটাকে সামনে সুপাইন অবস্থায় রেখে চোখ বন্ধ করতে বলবো। যদি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, চোখ বন্ধ করলে একটা স্লো একটা প্রোনেশন হয়ে যাবে, সেটা হচ্ছে প্রোনেটার ড্রিফট। এবার যদি পেশেন্ট সিডি হয়, কনভার্সন ডিসঅর্ডার, সে তো জানে না হাতটাকে কী করতে হবে, প্রোনেট করতে হবে সুপাইনেট করতে হবে, কিছু জানবে না, সে হাত যেমন ছিল তেমনি রেখে দেবে। তাহলে এটার থেকে আমরা আলাদা করতে পারি। এইবার স্পেশালি এই পেশেন্টগুলো যখন আসে, এই পেশেন্টগুলোর সময় দেখবি এই পেশেন্টগুলোর সাথে প্রচুর বাড়ির লোক ঘিরে থাকবে, সবাই খুব কনসাস, এই খেতে দিচ্ছে, এই ধরছে, ডাক্তারবাবু দেখুন 15-20খানা বাড়ির লোক, ঠিক আছে, তো এরকম করে নিয়ে আসছে। এবার এই মহিলাটা যে আগে কোনোদিনও বাড়িতে কোনো রকম কোনো অ্যাটেনশন পায়নি, সে আজকে হঠাৎ করে এত অ্যাটেনশন পাচ্ছে, খাইয়ে দিচ্ছে, আদর যত্ন করছে, সে কনসাসলি অর সাবকনসাসলি চাইবে এই স্টেটেই থেকে যেতে। কিন্তু ভালো আছে, তাহলে তো আর ভালো হবে না। তাহলে একে আমার ম্যানেজ করতে গেলে কি করতে হবে? এর গেইনকে কাট অফ করতে হবে। গেইন কি? গেইন হচ্ছে লাভ, যেটাকে বলে। গেইন 3 রকমের হয়: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি গেইন হচ্ছে এই যে এরা স্ট্রেসটাকে কনভার্ট করছে, কনভার্ট করার জন্য স্ট্রেসটাকে কিছু কমছে, তাহলে এটা একটা লাভ, প্রাইমারি গেইন। সেকেন্ডারি গেইন হচ্ছে এই যে বাড়ির লোকের এত অ্যাটেনশন এসব পাচ্ছে, সবাই এত যত্নআত্তি করছে, সেটা একটা গেইন, এটা সেকেন্ডারি গেইন। আর টার্সিয়ারি গেইন আলাদা জিনিস, এখানে টার্সিয়ারি গেইন হয় না। টার্সিয়ারি যে গেইন কীরকম, আমি এক্সাম্পল দিচ্ছি। ধর স্কুলে আমি অসুস্থ হয়ে গেলাম, দিয়ে আমাকে তো বাড়ি পাঠিয়ে দিল, এটা আমার একটা গেইন হলো। কিন্তু আমি একা যেতে পারবো না, আমার পাশের আমার একটা বন্ধুকে বলে দিলে একে বাড়ি দিয়ে, আমার পাশের বন্ধু কোনো কারণ ছাড়াই একটা গেইন হয়ে গেল, সেটা হচ্ছে টার্সিয়ারি গেইন, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে প্রাইমারি আর সেকেন্ডারি গেইন হচ্ছে, তাহলে আমার এদের ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি গেইনটাকে কাট অফ করতে হবে, গেইনটাকে কাট অফ করতে হবে, তাহলে এর ট্রিটমেন্টটা হবে। তাহলে আমরা কী বলবো, বাড়ির লোককে কাউন্সেলিং করতে হবে, বাড়ির লোককে বোঝাতে হবে, দেখো আগে এরকম আদর যত্ন কিছুই পাইনি, তোমরা এত বেশি বেশি করছো, এ আনমর্নিং এরমই থেকে যেতে চাইবে, এ কিন্তু আর ভালো হবে না। তোমরা আদর যত্ন করো, সবই খেয়াল করো, কিন্তু এর থেকে দূরে দূরে থেকে, এর সামনে যাবে না, এর সামনে দেখাবে না যে তোমরা ওর জন্য এতটা কেয়ার করছো, ঠিক আছে। তো এরকম করে গেইনটাকে কাট অফ করতে হবে, তারপরে আমরা কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আর কিছু সিডেটিভ দিয়ে এই ট্রিটমেন্ট থেরাপি দিতে পারি। এই হলো কনভার্সন ডিসঅর্ডার সিডি পেশেন্ট সবসময় পাবো আমরা। এরপরে আরেকটা হতে পারে স্ট্রেস রিলেটেড, সেটা হচ্ছে ডিসোসিয়েটিভ। ডিসোসিয়েটিভ কি? ডিসোসিয়েটিভ দু রকমের হয়, একটা ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া, একটা ডিসোসিয়েটিভ ফিউগ। ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়াটা কি? একটা সার্কামস্ক্রাইব মেমোরি লস, মানে স্ট্রেসটা এত বেশি হয় ওই স্ট্রেস রিলেটেড মেমোরিটাই ভুলে যায়, তো মেমোরিটাই নেই তো স্ট্রেস নেই, কিছুই নেই, ব্যাস মিটে গেল। আর ডিসোসিয়েটিভ ফিউগটা কি? এর পার্সোনালিটিটা চেঞ্জ হয়, যেমন রামের খুব স্ট্রেস আছে, ঠিক আছে, রামের প্রচণ্ড স্ট্রেস, এইবার এত স্ট্রেস সে চেঞ্জ হয়ে শ্যাম হয়ে গেল। এবার সে যদি রাম থেকে শ্যাম হয়ে যায়, স্ট্রেস যা ছিল তো সব রামের, শ্যামের তো কিছু নেই, তাহলে সে স্ট্রেস ফ্রি, কোনো সমস্যা নেই। এবার হঠাৎ করে দেখা হলো, এরকম কীরকম হিস্ট্রি দেবে যে ঠিক ছিল, বাড়িতে ছিল, হঠাৎ করে চলে গেল কোথায়, কোনো খোঁজ খবর আতা পাতা নেই, সেও আছে আছে, দিয়ে 2-3 বছর পরে আবার বাড়িতে ফিরে এলো রাম, ঠিক আছে। এটা ডিসোসিয়েটিভ ফিউগ। এর সাথে কাছাকাছি আরেকটা জিনিস কি? মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এই দুটো ডিফারেন্স কী করে করবো? এখানে দুটো অল্টার ইগো, রাম আর শ্যাম, মাল্টিপালে মোর দ্যান 2 হবে, রাম শ্যাম যদু মধু। এখানে চেঞ্জটা একটা লং টার্ম চেঞ্জ, ঠিক আছে, 2-3 বছর 4 বছরই হচ্ছে। আর মাল্টিপালে এক্ষুনি এক্ষুনি চেঞ্জ হবে, এই রাম, এই শ্যাম, এই যদু, এই মধু, ঠিক আছে, এরকম র্যাপিড চেঞ্জ হবে, তাহলে এটা ডিসোসিয়েটিভ ফিউগ। তো এই গেল ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার্স। এইবার আমরা কি দেখব, আর আমাদের কাছে যেটা আসবে, হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে আসে নকচার্নাল এনিউরেসিস। তাহলে নকচার্নাল এনিউরেসিস ডায়াগনোসিস করতে গেলে বাচ্চার বয়স মিনিমাম 5 বছর হতে হবে, 5 বছরের বেশি হতে হবে, ঠিক আছে। আর সপ্তাহে 3 দিনের বেশি, মোর দ্যান 3 times per week বেড ওয়েটিং করতে হবে ফর মোর দ্যান 3 months, তাহলে ডায়াগনোসিস হবে নকচার্নাল এনিউরেসিস। তো এদের ম্যানেজমেন্ট আমরা কী করবো? ম্যানেজমেন্ট প্রথমে হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে আমরা কী কী করবো? প্রথমে বাচ্চাকে বলবো যে সন্ধ্যের পর জল কম খাওয়াতে, ঠিক আছে।
তারপরে আর কি বলবো, সন্ধ্যের পর চা কফি না খাওয়াতে, ঘুমানোর আগে টয়লেট করিয়ে শোয়াতে, মাঝরাতে মা একবার যাতে উঠিয়ে ওকে টয়লেট করায়। এছাড়া কিছু অ্যালার্ম সিস্টেম আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে একটা কি করতে পারি, পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট এটা কীরকম, ওকে বলা হবে যে যেদিন যেদিন ওর ড্রাই ডে যাবে সেদিন সেদিন ও ক্যালেন্ডারে একটা সান এঁকে দেবে, ঠিক আছে? আর যেদিন যেদিন ওয়েট যাবে সেদিন সেদিন ও ক্লাউড এঁকে দেবে। এরকম করে ও যদি 10টা সান কালেক্ট করতে পারে তাহলে ওকে আমরা একটা চকলেট দেবো। তাহলে এটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। এবার ফার্মাকোলজিক্যাল যদি আমরা দেখি, তাহলে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি, আমরা দেব ট্যাবলেট ইমিপ্রামাইন। ইমিপ্রামাইনটা কি, এটা একটা টিসিএ, ঠিক আছে? ইমিপ্রামাইন 25 মিলিগ্রাম করে রাতে একটা ট্যাবলেট দেবো। এছাড়া আমরা ইউজ করতে পারি কি, ডেজমোপ্রেসিন স্প্রে, ন্যাজাল স্প্রে, ঠিক আছে? ডেজমোপ্রেসিন কি, একটা ভ্যাসোপ্রেসিন অ্যানালগ। এছাড়া আমরা অ্যান্টিকোলিনার্জিকও ইউজ করতে পারি। অ্যান্টিকোলিনার্জিক কি, সিক্রেশন কমায়, ঠিক আছে? তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি নকচার্নাল এনভিসিসের জন্য। এরপরে আসবে বাচ্চাদের নকচার্নাল এনভিসিস গেল, এরপরে পাইকা। পাইকা মানে ইটিং অফ নন এডিবল সাবস্টেন্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাচ্চা এসে কমপ্লেন করে মাটি খেয়ে নিচ্ছে, এটা খেয়ে নিচ্ছে, সেটা খেয়ে নিচ্ছে। তো এদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কী করে করবো? ম্যানেজমেন্ট এদের ক্ষেত্রে সেই ফ্লুঅক্সিটিন দেবো। এদের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে, তাহলে আয়রন সাপ্লিমেন্ট যদি দেওয়া যায় সেক্ষেত্রে দিতে হবে। আর হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন আছে কিনা সেটা দেখতে হয়, তাহলে আমরা একটা ডিওয়ার্মিং করতে পারি। এগুলো পাইকা। এবার ট্রিকোটিলোম্যানিয়া, নিজে নিজে মাথার চুল ছিঁড়ে ফেলে, অথবা ট্রিকোটিলোফেজিয়া, সেই চুলটা ছিঁড়ে আবার মুখে দেয়, ওকে দেখিয়ে নেয়, ঠিক আছে? এই দুটো হতে পারে। এটা কী হয়, এটা নন স্কারিং প্যাচি অ্যালোপেশিয়া। এদিকে তো ম্যানেজমেন্ট ফ্লুঅক্সিটিন 20 মিলিগ্রাম করে, ঠিক আছে? নেক্সট, সেক্সুয়াল ডিসঅর্ডার। সেক্সুয়াল ডিসঅর্ডারের মধ্যে কি, একটা সেক্সুয়াল নর্মাল সেক্সুয়াল রেসপন্স সাইকেলের কটা স্টেপ, 4টে। ডিজায়ার, এক্সাইটমেন্ট, অর্গাজম, রেজলিউশন। ডিজায়ারে যদি কোনো কমপ্লেন হয়, প্রবলেম হয়, সেটাকে আমরা বলবো কি, বলবো ডিক্রিজ লিবিডো। এক্সাইটমেন্টের প্রবলেম হলে ইরেকটাইল ডিসফাংশন। অর্গাজমের প্রবলেম হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন। রেজলিউশন পোস্ট কয়টাল হেডেক বা ডিপ্রেশন হয় অনেকের, ঠিক আছে? সেগুলো ইম্পর্টেন্ট নয়। এবার ডিক্রিজ লিবিডো তাহলে হলো ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন। এবার আমাদের কাছে যদি ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কোনো কেউ আসে, তাহলে ইরেকটাইল ডিসফাংশনের ম্যানেজমেন্ট আমরা কী করবো? ইরেকটাইল ডিসফাংশনে আমরা সবসময় ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর দেবো, ঠিক আছে? সেটা কি, সিলডেনাফিল 50 মিলিগ্রাম। সিলডেনাফিল ড্রাগটা অ্যাকচুয়ালি প্রথমে তৈরি হয়েছিল পালমোনারি হাইপারটেনশনের জন্য, কিন্তু পরে এটা দেখা গেছে ইলেকট্রাল ডিসফাংশনে ভালো কাজ করে, তাই থেকে এখানে ইউজ করা হয়। আর প্রিম্যাচিওর ইজাকুলেশন, প্রিম্যাচিওর আমরা কখন বলবো? যদি অর্গাজম পেনিট্রেশনে 1 মিনিটের কম সময়ে হয়, তাহলে সেটা প্রিম্যাচিওর, বাকি কোনো কিছু প্রিম্যাচিওর নয়। এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে ড্যাপোক্সেটিন, আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, আমরা কি ইউজ করব? ফ্লুঅক্সিটিন, ঠিক আছে? এই হলো।
এবার কিছু কালচার বাউন্ড ডিসঅর্ডার, তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ধাত সিনড্রোম। ধাত সিনড্রোমটা কি? পেশেন্ট বলবে ইউরিনের সাথে সেমিনাল ডিসচার্জ যাচ্ছে, আর ও এসে এমনভাবে এক্সপ্লেন করবে যে ওর যাবতীয় সমস্যা সমাধান এই একটা অসুখ সারলে হতে পারে, মানে ওর শরীর সব খারাপ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, সব কিছুর কারণ হচ্ছে এই সেমিনাল ডিসচার্জ, আদতে যদিও সেখানে কিছু নেই। তো এখানেও আমার ট্রিটমেন্ট কি, এখানেও ফ্লুক্সেটিন 20 মিলিগ্রাম। ঠিক আছে, ফ্লুক্সেটিন খুব ভালো ড্রাগ, এই ড্রাগটার হাফ লাইফ প্রায় 10 দিন। তো এত বড় হাফ লাইফ, তাহলে এর কোনো ডিপেন্ডেন্স হয় না। ঠিক আছে, এবার আরেকটা এখানে কি আছে কালচারাল বাউন্ড, আরেকটা হচ্ছে ধাতের সাথে আছে কোরো। কোরোটা কি? পেশেন্ট এসে কমপ্লেন করবে যে আমার জেনিটাল অর্গান শ্রিঙ্ক করতে করতে ছোট হয়ে যাচ্ছে, একটা সময় গিয়ে ডিসঅ্যাপিয়ার করে যাবে। ঠিক আছে, এইটা এর কমপ্লেন। তো অনেক সময় দেখা যায় ধাত আর কোরো একসাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো এদেরও কিছু ট্রিটমেন্ট সেম ফ্লুক্সেটিন, তার সাথে অ্যান্টি ডিপ্রেসেন্ট টিসিএ যেমন কিছু যদি অ্যাড করতে পারি, মানে এসএসআরআই টিসি আমরা কম্বিনেশন থেরাপি দিতে পারি। ঠিক আছে, এই গেল কালচার বাউন্ড ডিসঅর্ডার। এবার হচ্ছে অ্যালকোহল উইথড্রল। উইথড্রল সবসময় লেস দেন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে হলে তবে উইথড্রল, 72 ঘন্টা পেরিয়ে গেলে সেটা উইথড্রল নয়, অন্য কোনো কারণে। তাহলে অ্যালকোহল উইথড্রলে ডে 1-এ কী হয়, ডে 1-এ এমনি ট্রেমর, রেস্টলেসনেস এসব হয়। ডে 2-তে সিজার হতে পারে, উইথড্রল সিজার। আর ডে 3-তে ডেলিরিয়াম ট্রিমেন্স। ঠিক আছে, তাহলে অ্যালকোহল উইথড্রলের ম্যানেজমেন্ট কী করবো? এর ক্ষেত্রে থায়ামিন ডেফিসিয়েন্সি হয়। তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে আমরা প্রথমে দেবো একটা বেনজোডাইজেপিন ক্লোরোডাইজেপক্সাইড, 10 মিলিগ্রাম টিডিএস করে দিতে পারি। ঠিক আছে, আর কি দেবো? আর দেবো থায়ামিন 100 মিলিগ্রাম, প্রথমে আইভি করে দেবো 3 দিন, তারপরে ওরাল করে দেবো। ঠিক আছে, আর কি দেবো? হাই কার্বোহাইড্রেট ডায়েট। হাই কার্বোহাইড্রেট ডায়েট দিলে সেরিটোনিন বাড়বে, দিয়ে সিমটম রিলিভ হবে। তো এই হলো অ্যালকোহল উইথড্রলে ম্যানেজমেন্ট। আর কিছু সেটা হচ্ছে পোস্ট ন্যাটাল বা পোস্টপার্টাম কিছু প্রবলেম হয়, যেমন কি পোস্টপার্টাম ব্লুজ, পোস্টপার্টাম সাইকোসিস, পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম ব্লুজ হচ্ছে ডেলিভারি 1 থেকে 10 দিনের মধ্যে, এটা একটা বিনাইন কন্ডিশন, একাই রিজলভ হয়ে যায়, কোনো সমস্যা নেই। এখানে আমার পেশেন্টকে অ্যাসিওর করতে হবে। এগুলো হয় কেন? অ্যাকচুয়ালি প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরন হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টের কাজ করে, তো হঠাৎ করে প্রোজেস্টেরন উইথড্রল হয়ে গেলে এই সিমটমসগুলো দেখা যায়। তাহলে পোস্টপার্টাম ব্লুজ হলে আমরা 1 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে যদি ডেলিভারি হয়, তাহলে সেটা পোস্টপার্টাম ব্লু হিসেবে ডায়াগনোসিস করবো। এক্ষেত্রে অ্যাসিওর করবো, যদি দরকার হয় কিছু আমরা সেডেটিভ দিতে পারি। এটা একটা বিনাইন কন্ডিশন, সেলফ রিজলভিং, এটাকে বেবি ব্লুজও বলে, বেবি ব্লুজ। এবার পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিসটা কি? এটা 15 দিন থেকে 1 মাসের মধ্যে। ঠিক আছে, এটা একটা সিভিয়ার ফর্ম। এটা ইভেন এই সময় এতটা এরা ভায়োলেন্ট হয়ে যায় যে বেবির ক্ষতি করে দিতে পারে, তাই এই সময় আমরা কোনো রিস্ক নেব না। আমরা হ্যালোপেরিডল ইঞ্জেকশন দেব, তার সাথে আমরা বলেছি ফেনারগান বা প্রোমেথাজিন দেব।
অ্যান্টিকোলিনার্জিক হিসাবে দিলাম, তার সাথে একটা সিডেটিভ যেমন লোপেজ ইঞ্জেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দিয়ে দেবো, এটা ম্যানেজ হয়ে যাবে। আর পোস্টপার্টাম ডিপ্রেশন এটা আলাদা করে করার কিছু নেই, আমরা নর্মাল ডিপ্রেশন যেভাবে করি ট্রিটমেন্ট সেভাবেই করবো, ওপিডিতে ট্রিটমেন্ট করবো। ঠিক আছে, তাহলে এই মোটামুটি গেল। আর কিছু বাকি থাকলে কোনো মনে নেই, মনে পড়ছে না, বাকি থাকলে পরে অ্যাড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।